নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এর আগে আমি ক্লাস 11-এর সংস্কৃতের বর্ষবর্ণনম করিয়েছি। তা তোমরা আমার যারা বাংলার ছাত্রছাত্রী আছো তারা আমার কাছে অনুরোধ করেছিলে যে এবার বাংলাটাও যেন আমি অনলাইনে দিই। সেই জন্য আজকে আমি শুরু করছি বাংলার একটি গল্প। তোমরা জানো তোমাদের প্রথম সেমিস্টারে 11-এর প্রথম সেমিস্টারে একটাই গল্প আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পুঁই মাচা। তিনি কালজয়ী অমর একজন সাহিত্যিক। তার লেখা অনেক গল্প তোমরা পড়েছো, অনেকেই পড়েছো, আবার তার লেখা অনেক সিনেমাও তোমরা দেখেছো। যেমন তার লেখা প্রথম গল্প হচ্ছে তার লেখা একটা গল্প, প্রথম উপন্যাস পথের পাঁচালী। এটা তোমরা ক্লাস 8-এ বোধহয় পড়েছিলে, তাই না? তারপর চাঁদের পাহাড় তোমরা সিনেমায় দেখেছো। হ্যাঁ, এটা একটা অভিযানমূলক কাহিনী। আর তার প্রথম উপন্যাস হলো পথের পাঁচালী। এই যে পুঁই মাচা গল্পটা যেটা তোমাদের পাঠ্য আছে, এই পুঁই মাচা গল্পটা প্রথম কিভাবে কোথায় প্রকাশিত হয়েছিল জানো? সেটা আমি তোমাদের বলবো। কোনো একটা গল্প লিখতে গেলে সেই গল্প লেখার একটা প্রেক্ষাপটের দরকার হয়। সেই গল্প লেখার পেছনে থাকে একটা গল্প, সেই গল্পটা বলে তারপর মূল গল্পে আসবো। তাহলে আমরা প্রথমে কি জানবো? আজকে যে গল্পটা কার লেখা? পুঁই মাছা। সাহিত্যিক লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বানানটা ভুল করবে না, হ্যাঁ? বিভূতিভূষণ, দু জায়গাতেই কিন্তু দীর্ঘ আছে, হ্যাঁ। আর প্রথম এটি প্রকাশিত হয়েছিল হাতে লেখা পত্রিকা অবসারিকাতে। তারপর প্রথম যে পত্রিকা, ছাপানো পত্রিকা প্রবাসীতে প্রকাশিত হয়। আর 1931 খ্রিস্টাব্দে গল্পগ্রন্থ মেঘমল্লার নামক গল্পগ্রন্থে এই পুঁই মাচা গল্পটি প্রকাশিত হয়। আশা করি তোমরা বুঝলে। আচ্ছা, প্রথমে আমরা জানবো গল্পের নাম পুঁই মাচা কেন। আসছি, ধীরে ধীরে আসছি। প্রথমে আমরা জানবো গল্পটি কি করে লেখা হয়েছিল। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়, জানো তো, বিভিন্ন বিষয়ে। বর্তমানেও বিজ্ঞাপন দেয়। বর্তমানে কিছু বিশিষ্ট পত্রিকা হচ্ছে তোমার আনন্দবাজার পত্রিকা, বর্তমান, তাই না? তখনকার দিনে একটা উল্লেখযোগ্য পত্রিকা ছিল অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকায় একটি বিজ্ঞাপন দেওয়া হলো। বিজ্ঞাপনটা কি? যে একটি 8-10 বছরের দুষ্টু ছেলেকে পড়ানোর জন্য একজন শিক্ষক চাই, যে শিক্ষক তাকে আদরে শাসনে পড়াবেন, বেতনও খুব ভালো। প্রচুর মানুষ গৃহ শিক্ষকের জন্য আবেদন করলেন। তাই এই যে আবেদনটা করেছিলেন তার মধ্যে থেকে, আচ্ছা কাদের বাড়িতে শিক্ষক চাই? পাথুরিঘাটা বলে একটি জায়গা আছে কলকাতার, সেই পাথুরিঘাটার জমিদারের নাতি সিদ্ধেশ্বর রায়, তিনি দিয়েছিলেন এই বিজ্ঞাপনটা। তা এত লোকের বিজ্ঞাপনের মধ্যে থেকে বেছে মাত্র দুজনকে সিলেক্ট করা হলো। তার মধ্যে একজন ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কালজয়ী অমর সাহিত্যিক। তিনি তার অভিজ্ঞতা হিসেবে দিয়েছিলেন তিনি মৌরি ফুল গল্পের লেখক এবং বিএ পাস, অভিজ্ঞ শিক্ষক। দুজনের মধ্যে থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে সিলেক্ট করা হলো গৃহ শিক্ষক হিসাবে। যাই হোক, রীতিমতো দিনে, নির্ধারিত দিনে তিনি পড়াতে এসেছেন। বিরাট প্রাসাদ, বাড়ি, রাজবাড়ি, বুঝতেই পারছো। সিঁড়ির কাছে যেই গেছেন, সিঁড়ি দিয়ে উঠছেন, একটি 8-10 বছরের বালক দৌড়তে দৌড়তে নিচে নেমে আসছে। এসে ওনাকে ধরে বলছে, আপনি আমার মিতে মাস্টার তো? মিতে মাস্টার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অবাক হয়ে গেলেন। মিতে মাস্টার? সেটিও ভাবছে কি হল, স্যার কিছু বলছেন না কেন? বললেন, স্যার আপনার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো? উনি বললেন, হ্যাঁ আমার নাম বিভূতি বন্দ্যোপাধ্যায়।
বলে আমিও বিভূতি বোস। তা আমরা নামের দিক দিয়ে মিতে হলাম না? মিতে মানে কি বন্ধু। তখন উনি বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছ। তা যাই হোক, ছেলেটিকে উনি অত্যন্ত স্নেহ দিয়ে পড়াতে লাগলেন। বিজ্ঞানের কঠিন কঠিন পড়াগুলো উনি গল্প ছলে, পৌরাণিক গল্পের আদলে সুন্দর করে বুঝিয়ে দিতেন। আর উনি যখন পড়াতেন মাঝে মাঝে বিভিন্ন গল্প বানিয়ে বানিয়ে বলতেন। আর ওনার এই গল্প শুনতে আসতেন সিদ্ধেশ্বর বাবুর ভাইপো, ভাগ্নে, তার ভাইয়ের ছেলে মেয়েরা সবাই এসে গোল হয়ে ঘিরে ধরত যে আমাদের গল্প বলুন, গল্প বলুন। ওনাদের বাড়িতে হাতে লেখা একটি পত্রিকা প্রকাশিত হতো। সেই পত্রিকার নাম ছিল অবসারিকা। এটা তোমরা মাথায় রাখবে, হাতে লেখা পত্রিকার প্রথম প্রকাশিত হয় অবসারিকাতে, আর এমনি পত্রিকার প্রকাশিত হয় সেই প্রকার পত্রিকার নাম কিন্তু প্রবাসী। তা ওইখানে ওনাকে বললো একটা গল্প দিতে। সেই তখন ওই অবসারিকাতে গল্প দেওয়ার জন্য আমাদের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পুঁই মাচা গল্পটি, অমর সৃষ্টি, এই গল্পটি লিখলেন। এবার আমরা আসবো পুঁই মাচা গল্পে। পুঁই মাচা গল্প থেকে আমরা আজকে অনেকগুলো বিষয় জানবো। প্রথমে বলি, আমি কি করে স্ক্রিনে পড়াতে হয় আমি সেটা এখনো জানি না বা তৈরি করতে পারিনি। বুঝতেই পারছো একটু বয়স হয়েছে, তোমাদের মতো আমি ইন্টারনেটে বা মোবাইলে অতটা অভ্যস্ত নই। তো যাই হোক, আমি কিন্তু বইটা নিয়ে বইয়ের লাইন ধরে ধরে পড়াবো। হ্যাঁ, ধরো লাইন বলবো আর ব্যাখ্যা করে দেবো, প্রত্যেকটা অর্থ বিশ্লেষণ করে দেব, ভাব বস্তু বিশ্লেষণ করে দেব, ব্যাখ্যা করে দেব। তোমরা কোথাও কোনো রকম অসুবিধা হলে, কোথাও কোনো অর্থ বুঝতে অসুবিধা হলে, কোনো লাইনের অর্থ বুঝতে অসুবিধা হলে, কোনো ভাব বস্তু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে সঠিক উত্তরটা বলে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী অমর সৃষ্টি পুঁই মাচা গল্প। প্রথমে নামটায় আসি, পুঁই মাচা। আচ্ছা, গল্পের নাম পুঁই মাচা। আর পুঁই কি আগে বলি, পুঁই শাক। তোমরা খাও, ভালোবাসো পুঁই শাক খেতে? পুঁই শাক দিয়ে নানা রকম রান্না হয়। নিরামিষ পুঁই শাক রান্না হয়, পুঁই শাক দিয়ে ছ্যাঁচড়া রান্না হয়, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হয়, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না হয়। তা তোমরা খেতে ভালোবাসো? এই গল্পে না একটা মেয়ে আছে, এই 14-15 বছরের, সে ভীষণ পুঁই শাক খেতে ভালোবাসত। তাকে নিয়ে গল্প, সেই গল্পের মূল নায়িকা। তা গল্পটার নাম আমরা পুঁই মাচা রাখলাম, মানে পুঁই মাচা রাখা হলো কেন, পুঁই শাক নয় কেন? চলছে বাবু? বলছে পুঁই শাক আলাদা আলাদা করে কেটে লতানো লতানো অংশগুলোকে বলা হয় পুঁই শাক। আর সেই পুঁই শাকগুলো বেড়ে ওঠার জন্য মাচা তৈরি করা হয়। গ্রামের বাড়িতে এরকম মাচা তৈরি করে, বেশিরভাগ গ্রামের বাড়িতে কেন, অনেকেই করে। আমরা যেমন ছোটোবেলায় আমাদের টালির চালের বাড়ি ছিল, তা আমার ঠাকুমা সে প্রথমে কাঠি গুজে গুজে ওই গাছটাকে এরকম লতিয়ে উঠতে সাহায্য করতেন, তারপর আমাদের টালির চালে চলে যেত। সারা টালির চাল ভরে পুঁই শাক, কুমড়ো শাক এসব হয়ে থাকতো, জানো তো। আমাদের বাজার মানে গিয়ে কিনতে হতো না, ওখান থেকেই আমরা কেটে কেটে রান্না করতাম। তা মাচা বেঁধে এরকম বড় বড় মাচা তৈরি করে দেওয়া হয়, তার উপরে পুঁই শাকগুলো লতিয়ে লতিয়ে ওঠে, লক লক করে। তার মানে মনে হয়, তাদের দেখে মনে হয় যেন যে তাদের নবযৌবন ফুটে উঠেছে। তেমনি এক নবযুবতী খেন্তির গল্প এই গল্পে আমরা পড়ব। চলো শুরু করি। হ্যাঁ, বইটা দিয়ে আমি বইয়ে দেখে লাইন পড়বো, বুঝিয়ে দেবো। পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমাদের ছোট্ট একটা ভাই আছে না, আমার ছেলে, এই তো 4 বছর বয়স। ওর খুব জ্বর এসছে জানো। তাও আমি ভাবলাম তোমাদের ভিডিওটা দেওয়া হয়নি। আমাকে সব যাদের আমি পড়াই তারা বলছে ম্যাডাম একটু দিন ভিডিওটা, আমরা দেখবো, আমাদের রিভাইজ হয়ে যাবে। সেজন্য আমি জানো তো, ভাইয়ের অসুস্থ জোর শুয়ে আছে, ওই আমাকে হেল্প করে ভিডিওটা অন করে দিতে, অফ করে দিতে। আমার খুব মনটা খারাপ, তা আমি তোমাদের জন্যই ভিডিওটা করছি। তোমরাও তো আমার ছেলে মেয়েরই মতো, তাই না? আচ্ছা, এখানে আপনারা যারা বড় আছেন সাহিত্যপ্রেমী, তারাও আমার নমস্কার গ্রহণ করবেন। আমি তো জানি না কারা ভিডিওটা দেখছেন। ছোটদের ভালোবাসা দিয়ে
বড়দের নমস্কার জানিয়ে গল্পটা শুরু করছি। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। প্রথমেই আমরা কি দেখতে পেলাম? একটা ফ্যামিলি, তাই তো, পরিবার। কারণ সহায় হরি চাটুর্যে কাউকে বলছেন ঘটি বাটি দিতে। কাকে বলছেন? স্ত্রী হতে পারে। তা আর কি দেখছি, একজন প্রতিবেশীর নাম আমরা এখান থেকে জেনে গেলাম, তারক্ষুরো। তিনি কি করেছেন? গাছ কুটেছেন, গাছ কেটেছেন, একটু রস আনবে বলে সহায় হরি চাটুর্যে নিজের বাড়ির উঠোনে পা দিয়েছে, দিয়ে বলছে, একটা এরকম ধরনের সম্বোধন স্ত্রীকেই করে, একটা বড় বাটি বা ঘটি কিছু দাও। পাশের বাড়ির তারক্ষুরোর গাছ কেটেছে, একটু রস আনি। তা কি গাছ? খেজুর রস হতে পারে, তালের রস হতে পারে, আখের রস হতে পারে। তাই এখানে দেখছি কিসের রস। আমরা ওরকম করে না, আশেপাশের বাড়িতে ধরো গাছ টাছ, আম পারলো, হ্যাঁ, বন্ধু, ধরো বাবার কোনো বন্ধুর বাড়ি, তখন বাবা এসে বলে না যে কি গো একটা ঝুড়ি টুড়ি দাও তো, বা ব্যাগ ট্যাগ দাও তো, ওরা গাছ কেটেছে, কটা আম নিয়ে আসতে বললো। ঠিক সেরকম। প্রথমেই আমরা একটা সুন্দর উঠোন দেখলাম, সেই উঠোনে আমরা একটি চরিত্র পেলাম, সহায় হরি। বোঝা গেল উনি একজন কর্তা ব্যক্তি, উনি কাউকে একজনকে আদেশ করছেন যে বড় বাটি ঘটি দিতে। বোঝা গেল হয়তো তার স্ত্রীকেই আদেশ করছেন। কেন আদেশ করলেন? যে ওই বাটি ঘটি দিয়ে রস আনবেন। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। বুঝতে পারছো? কথা বললেন না, একটু রাগ ভাব, নিশ্চয়ই কিছু হয়েছে। তো এখানে আমরা একটা গ্রামের বাড়ি পাচ্ছি, খড়ের দাওয়া, বুঝলে, খড়ের রান্নাঘর। খড় মানে বিচলি, তোমরা চেনো অনেকে। তো উনি কি করছেন? সে দাওয়া বসে বসে বারান্দায়, তা আমরাও করতাম ছোটবেলায়, সেই যেগুলো পিওর নারকেল তেল, যেমন তোমার কোকোনাট অয়েল যেগুলো শীতকালে না জমে যায়। তা ওই ঝাঁটার কাঠিটাকে নিয়ে এরকম কৌটোটাকে উল্টে এইভাবে আমরা তেল বের করতাম, আর কাঠি থেকে এইভাবে নিয়ে সেটা মাখতাম। তো উনিও ঠিক সেটাই করছিলেন। তা আগেকার দিনে স্বামীকে দেখলে স্ত্রীদের মধ্যে মাথায় কাপড় দেওয়ার চল ছিল। তা উনি সেসব কিছু করলেন না, বোঝা যাচ্ছে রাগ হয়েছে। উনি গায়ের কাপড়টা একটু টানলেন আর কোনো কথাবার্তাও বললেন না। তাহলে এখানে আমরা আরেকটি চরিত্র পেলাম, অন্নপূর্ণার চরিত্র। তাহলে সহায় হরি কর্তা ব্যক্তি, ওনার স্ত্রী হলেন অন্নপূর্ণা, এই পরিবারের কর্তা আর কি। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে? বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি এরা সব কোথায় গেল এরা? তুমি বুঝি তেল মেখে ছোবে না? আগেকার দিনে মাথায় তেল দিলে না বাটি ঘটি রান্নাঘরের জিনিস কোনো কিছুই ছোঁয়া যেত না। সহায় হরি তাই ভেবেছে, বলছে তুমি বসে রইলে কেন, একটা ঘটি টটি দাও না, মাথায় তেল মেখেছো বলে বুঝি তুমি কিছু ছোবে না? আর খেন্তি টেন্তি সব কোথায় গেল? শুনেই বোঝা যাচ্ছে খেন্তি টেন্তি ছোট ছোট কোনো বাচ্চা, তাই না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে বলিলেন, জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতি সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া বলিলেন, কেন, কি আবার কি? এখানে কিন্তু আমরা অন্নপূর্ণার চরিত্রের একটা দিক দেখতে পাচ্ছি। রেগে আছেন কিন্তু বিশেষ কথা বলছেন না, তেমন ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি রয়েছে, যার জন্য ওনার স্বামীও ওনাকে ভয় পায়।
আর আমরা দেখেছি ঝড় আসার আগে চারিদিক থমথমে নিস্তব্ধ হয়ে যায়। বাড়িতেও দেখবে বাবা মায়ের মধ্যে কথা কাটাকাটি হলে মায়ের মুখটা সবসময়, মায়ের মুখই বেশি থমথমে হয়ে থাকে, তাই না? তখন বোঝা যায় মা খুব রেগে আছে, তখন ভালো কথাও মা রেগে যায়, তাই না? তো সেরকমই একটা ব্যাপার। আর তখন সহায়রী বললেন যে কি হয়েছে, কেন, কি হয়েছে? আচ্ছা একটা কথা বলি, আজকে পুরো গল্পটা শেষ করতে পারবো না তো, অনেক বড় গল্প, আমি এটাকে 2 দিন অথবা 3 দিনে শেষ করবো। হ্যাঁ, আজকে পর্ব 1 করাচ্ছি, 2 দিনেও হবে না, 3 দিন লাগবে। কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমি বাংলার সাথে সাথে সংস্কৃত, দর্শন, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, এই সাবজেক্টগুলো পড়াই। তোমাদের যদি মনে হয় আমাকে বলবে, আমি এই সাবজেক্টগুলো পড়াই। তোমরা অবশ্যই আর যা যা চাও আমার কাছ থেকে, কি কি শুনতে চাও, কি কি পড়তে চাও বলবে, আমি নিশ্চয়ই তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমি এটুকু তোমাদের কথা দিতে পারি যে ফুল মার্কস আমি তোমাদের আনিয়ে দেব যদি আমার কথা শুনে চলো। আর আমার ভিডিওগুলো দেখে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে বোঝার চেষ্টা করো। তোমাদের যত প্রশ্ন আছে তোমরা করো, কোনো অসুবিধা নেই, আমি কাউকে বকবো না, আমি চেষ্টা করব তোমাদের মধ্যে ভালো ভালো উত্তরগুলো দিতে। ঠিক আছে, ভালো থেকো। আর আমাকে পড়ার মানে কি কি পড়তে চাও আর আমার চ্যানেল পড়ানোটা তোমাদের কেমন লাগছে সেটাও জানি। যাই গল্পে ফিরি। অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়। কি করে কাটায় তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? প্রথমেই বোঝা গেল সহায়রীর বড় একটি মেয়ে আছে, তাই না? তা স্বভাবতই মেয়েরা থাকলে মায়েদের চিন্তা হয়, আর মায়েরা একটু বেশি চিন্তা করে। তাই বাড়িতে বড় মেয়ে আছে, তার মধ্যে আবার গায়ে গুজব রটেছে। কি গুজব আমরা আসছি। তা রেগে গেছে, রেগে বলছে যেসব বাটি ঘটি দেওয়ার ন্যাকাম করতে হবে না, তুমি কোনো খোঁজই রাখছো না, বাড়িতে বড় মেয়ে, তুমি শুধু মাছ ধরে আর রস খেয়ে দিন কাটিয়ে দিলে। তাহলে এখানে আমরা একটা মানে সহায়রীর একটা দিক দেখতে পাচ্ছি যে উনি কিন্তু খুব একটা সংসারের প্রতি মনোযোগী নন, একটু উদাসীন প্রকৃতি। ওনার ওই ঘুরে ঘুরে বেড়ানো, এখানে সেখানে গল্প করা, মাছ ধরা, এসবেই ওনার দিন গুজরান হয়। সহায়রী বলছেন, যাই হোক, সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। তাহলে চৌধুরীদের বাড়ি একটা ফ্যামিলি পেলাম, তারক খুড়োর বাড়ি একটা ফ্যামিলি পেলাম। কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনেই চলতে হয়। তা আমরা সবাই জানি, বাবা মা সবসময় বলে সমাজে আছো, সমাজের নিয়ম মেনে চলো। তাহলে সহায়রী কোথায় ঘুরে দিন কাটায়? বাগদি পাড়ায়, দুলে পাড়ায় ঘুরে ঘুরে দিন কাটায়। বোঝা গেল? আচ্ছা, গুজব কি রটেছে সেটা কোথায় গিয়ে জিজ্ঞাসা করতে হবে? চৌধুরীদের বাড়ি। সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে চাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসুগ্গ করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবেই না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি, বাগদি বাড়ি গিয়ে বসে বসে দিন কাটাও। এখানে আমরা গুজবটা বুঝতে পারলাম। আর এটাও বুঝতে পারলাম যে সহায়রীর মেয়ে, যার একবার আশীর্বাদ হয়েছিল, কিন্তু আশীর্বাদের পরেও কোনো কারণে তার বিয়েটা হয়নি। আর আগেকার দিনে জানো তো, মোটামুটি 12 বছর বয়স হয়ে গেলেই মেয়েদের যদি বিয়ে না হতো, সেই ফ্যামিলিকে এক ঘরে করে দেওয়া হতো। এক ঘরে মানে তাকে কোনো দোকান থেকে জিনিস দেবে না। আগেকার দিনে বাড়িতে এসে নাপিত দাড়ি কেটে দিয়ে যেত, তার বাড়িতে নাপিত ঢুকবে না, তার বাড়িতে আলতা পরানো,
আলতা পরাতে তখনকার দিনে প্রকাশত, কেউ মানে তাদের কেউ কোনো রকমভাবে সাহায্য করবে না, এক করে করে রাখবে, কোথা থেকে জল নিতে দেবে না, কারোর সাথে মিশতে দেবে না, কোথাও অনুষ্ঠান হলে নিমন্ত্রণ হবে না, এটাকে এক করে করে রাখা বলে। তা আমরা জানতে পারলাম কি, শহরের একটি মেয়ে যার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আশীর্বাদ হয়েছিল, হওয়ার পর বিয়েটা ভেঙে গেছে। আর বিয়ে ভেঙে গেছে বলে পাড়ায় যেটা হয়, সমাজে যেটা হয় আর কি, তাদেরকে এক করে করে রাখার জন্য একটা গুজব রটেছে। বোঝা গেল? কোথাও কোনো অসুবিধা হলে, এখানে যদি কোথাও অসুবিধা হয় আমাকে তোমরা জানাবে। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। উফ, কালীময় ঠাকুর, বোঝা গেল উনিও একটা চরিত্র। অন্নপূর্ণা তেলে বলছে সবাই এক ঘরে করেছে, শুধু কালীময় ঠাকুরই বাকি আছে, এবার ও আমাদের এক ঘরে করবে, তাই তো? মানে পাত্তা দিলেন না কথাটা বিশেষ। অন্নপূর্ণা এবার খুব রেগে গেছে, তেলে বেগুনে জ্বলিয়া উঠলেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কি কঠিন কথা? আর সত্যিই তো। এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, বলু যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের কি চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? খুব রেগে গেছে অন্নপূর্ণা, যেহেতু উনি পাত্তা দেননি, বলেছে কি হ্যাঁ বাবাকে অজ্ঞেরও করবে, রেগে গিয়েছে, বলছে যে এক ঘরে করবে, তোমাকে এক ঘরে করার জন্য কি বেশি কিছু লাগে? তার মানে প্রথমেই বোঝা, এখানে কি বুঝলাম, যে সহায়রীর বিশেষ খুব একটা মুন্সিয়ানা ব্যাপারটা নেই, উনি ওই মানে একজন শান্তশিষ্ট স্বভাবের মানে একজন ব্যক্তি, সমাজের মাথাও নন, মাতব্বরও নন। যাই হোক, মেয়েটার বয়স কত? 15 বছর। তার লোককে কমিয়ে 12-13 বলে চালিয়ে দেয় আর কি। তা এখন সমস্ত মেয়ে বড় হচ্ছে, একটা 10 বছরের মেয়ে আর একটা 15 বছরের মেয়ে তফাৎ তো থাকবেই। তার লোকেরা মেয়েকে দেখে, বুঝেই যায় যে মেয়ের বয়স হলো। তা তখনকার দিনে মেয়েরা ঘর থেকে বেরোতো না, মানে বউরা। তাই পাত্র ঠিক করতে যাওয়ার জন্য, পাত্র বলতে পাত্র কথাটি মানে এখন বর্তমান সাধু শব্দ কি হবে? পাত্র। তাহলে আমি কি যাব পাত্র ঠিক করতে? অন্নপূর্ণা বলছেন, সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি নিজেই দাওয়া হইতে একখানি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। বাড়িতেও যেটা হয়, বাবা মার ঝগড়া হলে বাবা মনে মনে তাক করে, এই যদি এখন বসে থাকি এ বক আর থামবে না, তার চেয়ে কাজ করি বাবা, যাই, চলে যাই। তো উনিও তাই ভাবলেন এবং কাঁসার বাটিটা নিলেন, নিয়ে ওখান থেকে চলে গেলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? তার মধ্যে এর মধ্যেই প্রবেশ করলো আরেকটি চরিত্র, খেন্তি। সহায়হরি তাকে দেখে বললেন যে, খেন্তিমা এসব কোথা থেকে আনলি? তার মানে তার কাছে নিশ্চয়ই কিছু আছে। কি আছে চলো দেখি। 1 মিনিট দেখছি, ভাই ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো, শরীরটা খারাপ, জ্বর। ও থাকলে বলে মা ভিডিওটা চলছে তুমি বলো, তাই দেখতে গেলাম ভিডিওটা চলছে। তারপর খেন্তি ঢুকেছে, খেন্তির প্রবেশ হলো। হ্যাঁ, 14-15 বছরের একটি মেয়ে আর 2টি ছোট ছোট মেয়ে, তার মানে সহায়হরির কটি কন্যা? সহায়হরি ও অন্নপূর্ণার 3টি কন্যা। বড়টির নাম আমরা জেনে গেলাম, খেন্তি। পিছনে লইয়া বাড়ি ঢুকলেও তাহার হাতে এক বোঝা পুঁই শাক। এই দেখো, পুঁই মাছা গল্পের প্রথম জায়গায় আমরা চলে এলাম। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে, খেন্তির হাতে কি ছিল? পুঁই শাক। ডাঁটাগুলি মোটা ও হলদে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে এখানেই রাখলাম। পরের পর্বে আমরা আলোচনা করব সহায়হরিকে চণ্ডীমণ্ডপে ডাকা হলো, সেখানে চণ্ডীমণ্ডপে সহায়হরিকে কি কি বলা হলো, কি গুজব রটেছিল, কেন তার মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হলো না, এই সমস্ত পর্বগুলো আমরা পরের দিন
মানে এই সমস্ত বিষয়গুলো আমরা পরের পর্বে জানবো। তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আর মা সরস্বতী তোমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করুন। তোমরা সকলে খুব 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 ভালো থাকো।